আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি ওপেন কোর্স কেমিস্ট্রি এর 10 নম্বর লেকচার। আজকের লেকচারে আমরা পড়াবো তোমাদেরকে দ্রাব্যতা বা প্রোডাক্ট। তো খুবই ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট নিয়ে আজকে লাইভ ক্লাস, কারণ আমাদের প্রত্যেকটা স্টুডেন্টের যে কনসেপ্টটা ক্লিয়ার না, আমি বলছি না তোমরা দ্রাব্যতা পড়ো নাই, আমি এই কথা বলছি না। তোমরা দ্রাব্যতা পড়ো নাই, আমি এই কথা বলছি না। এই কনসেপ্ট সবাই পড়ি, তারপরও কেন জানি মনের মধ্যে একটা খুঁত রয়ে যায় যে না, এই কনসেপ্টটা আমার কাছে এখনও ফিল করতে পারি নাই, ক্লিয়ার না, এখনও কনফিডেন্ট আসেনি। সো আজকে এমন একটি টপিক নিয়ে আমরা আজকে লাইভ ক্লাসে পড়াবো, যেই কনসেপ্টটা, যেই টপিকটা আমাদের এখনও কি কনফিডেন্স আসে নাই, এখনও মনের মধ্যে খুঁত রয়ে যায়, পারবো না পারবো না, পারবো না পারবো না। তো এমন একটা টপিক নিয়ে আজকে লাইভ ক্লাসে, জব্বর লাইভ ক্লাসে ইনশাল্লাহ তোমাদেরকে এই কনসেপ্টটা ক্লিয়ার করে দিব, কনফিডেন্ট নিয়ে আসবো। সো শুরু করে দিচ্ছি আজকে লাইভ ক্লাস ইনশাল্লাহ। ওকে, সো তোমরা যারা আসা শুরু করেছো আমি একটু অপেক্ষা করি। সবাই চলে আসার পরে যেটা করবে প্রতিদিনের মতো, যে আজকের লাইভ ক্লাসের লিঙ্কটা কপি করো, প্রত্যেকটা মেসেঞ্জার গ্রুপে শেয়ার করা হয়েছে কিনা এনশিওর হয়ে নাও। প্রত্যেকটা মেসেঞ্জার গ্রুপ, যে মেসেঞ্জার গ্রুপে তুমি আছো ওই মেসেঞ্জার গ্রুপগুলোতে, সেটা স্কুলের মেসেঞ্জার গ্রুপ হতে পারে, সেটা কলেজের মেসেঞ্জার গ্রুপ হতে পারে, সেটা ফ্রেন্ড সার্কেলের মেসেঞ্জার গ্রুপ হতে পারে, যেই মেসেঞ্জার গ্রুপে আছি ওই মেসেঞ্জার গ্রুপে আজকে লাইভ ক্লাসের লিঙ্কটা শেয়ার করে দিই। এবং যারা পরবর্তীতে ভিডিওগুলো দেখো তাদের জন্য বলে রাখছি যে আজকের এই লাইভ ক্লাসের লিঙ্কটা মেসেঞ্জার গ্রুপগুলোতে শেয়ার করে দাও। 2 নাম্বার, যত ফেসবুক গ্রুপে তুমি যুক্ত আছো ওইসব ফেসবুক গ্রুপে শেয়ার করে দাও, কেননা শেয়ারের মধ্য দিয়ে তোমার ফ্রেন্ডরা যদি আজকের ক্লাসটা করতে পারে এবং একটা জিনিসও শিখতে পারে, সেটার সওয়াব কিন্তু তুমি পেয়ে যাবে। কাজেই শিক্ষা সবার জন্য, ছড়িয়ে দেওয়ার দায়িত্ব সবার, ছড়িয়ে যাক সারা বাংলা 56,000 বর্গ মাইল, সবার জন্য শিক্ষা। ওপেন কোর্স কেমিস্ট্রির মূল লক্ষ্য তো এটাই, তাই না? আচ্ছা, আশা করি তোমরা সবাই চলে আসা শুরু করেছো। তোমাদেরকে আবারও ওয়েলকাম জানাচ্ছি ওপেন কোর্স কেমিস্ট্রি ফিল্ড সায়েন্সের একটা প্রজেক্ট ওপেন কোর্স কেমিস্ট্রি। যেই ওপেন কোর্স কেমিস্ট্রিতে শিক্ষার্থীরা কেমিস্ট্রি ফার্স্ট পেপার একদম পুরো বইটা ধারাবাহিকভাবে রবি, মঙ্গল, বৃহস্পতি রাত 9টায় ধারাবাহিকভাবে এই পুরো কেমিস্ট্রি ফার্স্ট পেপারটা ফ্রিতে পাবে ওপেন কোর্স কেমিস্ট্রি। তো সে ধারাবাহিকতায় আমরা কেমিস্ট্রি ফার্স্ট পেপারের চ্যাপ্টার 2 দিয়ে শুরু করেছি। চ্যাপ্টার 2 এর আজকে লেকচার 10-এ আলোচনা করব দ্রাব্যতা কিংবা সলিউবিলিটি নিয়ে। ওকে, সো তোমরা যারা আসা শুরু করেছো অবশ্যই আজকে লাইভ ক্লাসের লিঙ্কটা কপি করে তুমি যেই মেসেঞ্জার গ্রুপে আছো, স্কুল, কলেজ, ফ্রেন্ড সার্কেলের ওই মেসেঞ্জার গ্রুপগুলোতে আজকে লাইভ ক্লাসের লিঙ্কটা দিয়ে দাও। 1 নাম্বার কাজ, এনশিওর করো তুমি যেই মেসেঞ্জার গ্রুপে আছো ওইখানে শেয়ার করা হয়েছে কিনা। 2 নাম্বার কাজ হবে ফেসবুক গ্রুপ যতগুলাতে কানেক্টেড আছো শেয়ার করে দাও। আর 3 নাম্বার কাজ হবে তোমার ফ্রেন্ডদেরকে মেনশন দিয়ে দাও। ওকে, তাহলে আমরা দেরি না করে শুরু করে দিচ্ছি। বলে রাখি প্রথমেই, একদম শুরুতেই বলে রাখি আমরা চ্যাপ্টার 2-তে আছি। সো চ্যাপ্টার 2 এর চ্যাপ্টার ম্যাপটা একটু মনে করে দেখো। চ্যাপ্টার 2 এর চ্যাপ্টার ম্যাপ যেটা ছিল, সেই চ্যাপ্টার ম্যাপে আমরা প্রথমে দেখেছি পরমাণুর মডেল, তার পরবর্তীতে দেখেছি পরমাণুর মডেলের পরে তড়িৎচুম্বক বর্ণালীর পরে আমরা বর্ণালী সিরিজ দেখেছি। এর পরবর্তীতে সর্বশেষ চতুর্থ যে টপিকটা আছে সেটা হচ্ছে দ্রাব্যতা। সো আমরা আমাদের কেমিস্ট্রি চতুর্থ চ্যাপ্টারে 4 নাম্বার পার্টে চলে এসেছি, দ্রাব্যতা। এই কনসেপ্টটা শেষ করার পর এই চ্যাপ্টারে আর মাত্র একটা কনসেপ্ট আমাদের বাকি থাকবে। আচ্ছা, দ্রাব্যতা নিয়ে আমরা 3টা ক্লাস নিব। এই দ্রাব্যতার উপর আমরা 3টা ক্লাস নিব। আজকে প্রথম ক্লাস, আগামী ইনশাল্লাহ আরেকটা ক্লাস নিব, এরপর আরও একটা ক্লাস নিব। 3টা ক্লাসে দ্রাব্যতা পড়াবো। তাহলে কয়টা ক্লাস নিব? 3টা ক্লাস নিব। কি শেষ করার জন্য? দ্রাব্যতা শেষ করার জন্য। আচ্ছা ঠিক আছে, ওকে। সো তোমরা যারা আসা শুরু করেছো আজকে লাইভ ক্লাসের লিঙ্কটা সব মেসেঞ্জার গ্রুপে এবং ফেসবুক গ্রুপে দেওয়া হয়েছে কিনা এনশিওর হয়ে নাও। তোমার প্রত্যেকটা ফ্রেন্ড হাজির আছে কিনা, মেনশন দিয়ে আছে কিনা দেখে নাও। আমরা শুরু করে দিচ্ছি। সো শুরু করার আগেই আমরা প্রতি লাইভ ক্লাসে যে কথাটা বলি সে কথাটা আজকেও বলে নিই, সেটা হচ্ছে নিয়ত করা। সো অনেক দিন পর আবার ফিরে এসেছি, অনেক দিন পর মানে আমরা লাস্ট ক্লাস কবে নিয়েছিলাম? বৃহস্পতিবারে। সো বৃহস্পতিবার থেকে আজকে কিন্তু মঙ্গলবার, মোটামুটি বলতে গেলে 1 সপ্তাহের কাছাকাছি হয়ে যাচ্ছে। সো অনেকদিন পর চলে আসছি, তো তাই একটু সফট রিমাইন্ডার দিচ্ছি যে আমাদের প্রত্যেকটা লাইভ ক্লাসের আগে রিমাইন্ডার দিচ্ছি, সেটা কি নিয়ত করে নিতে হবে যে আমরা আজকে লাইভ ক্লাসে নিয়ত করে নিই। আমিও নিয়ত করে নিচ্ছি তোমাদেরকে একদম 100% মনোযোগ দিয়ে পড়াবো। তোমরাও নিয়ত করে নাও 100% মনোযোগ দিয়ে পড়বে। আমি মুখ দিয়ে যাই বের করবো তুমি মাথায় তাই ঢুকাবে। ইনপুট সমান আউটপুট, নো লস।
আমাদের ইফিসিয়েন্সি কর্মদক্ষতা 100% হওয়া চাই। আমার মুখ দিয়ে যাই ইনপুট হিসেবে বের হবে তোমার মাথায় তাই আউটপুট হিসেবে ঢুকবে। ইনপুট সমান আউটপুট, নো লস, এখানে কোনো লস হতে আমরা দিব না ইনশাআল্লাহ। এটাই আমাদের আজকের নিয়ত, যে আমার মুখ দিয়ে যাই বের করব তোমার মাথায় এবং খাতায় তাই ঢুকে যাবে, লেখা হয়ে যাবে ইনশাআল্লাহ। শুরু করে দিচ্ছি জব্বর, অস্থির, জাক্কাস, লাইফ প্লাস কিসের উপর? কেমিস্ট্রির সেই রকমের একটা টপিক, দ্রাব্যতার উপরে। ঠিক আছে, বিসমিল্লাহ। ওকে, দেখো অনেক কথা বলে ফেললাম হুদাই, এখন শুরু করব মূল পর্বে। সো আজকে লেকচার 10 দ্রাব্যতার প্রথম পর্ব। আমি মেনশন করছি না, এটা হচ্ছে আজকে প্রথম পর্ব, এছাড়া আরও 2টি পর্ব থাকবে, আজকে প্রথম পর্ব। ওকে, তো প্রথমেই মনে করে নাও যে দ্রাব্যতা নামে পৃথিবীতে কিছু নেই। এই দ্রাব্যতা বা সেলিব্রিটি নামে পৃথিবীতে কিছু নেই। দ্রাব্যতা ছিল না, হঠাৎ করে দ্রাব্যতা শব্দটা এসেছে। তাহলে দ্রাব্যতা এখনও জন্মগ্রহণ করে নাই, আমরা ওই যুগে চলে আসছি। আমরা এমন একটা আমলে আসছি যে আমলে দ্রাব্যতা জন্মগ্রহণ করে নাই, এখনও দ্রাব্যতা জন্মগ্রহণ করে নাই। সো আমরা দেখব দ্রাব্যতা কিভাবে এসেছে, কিভাবে সে নাজিল হয়েছে। তাহলে আমরা দ্রাব্যতা নামে কোনো কিছু আছে এটা জানি না, দ্রাব্যতা বলতে কিছু নেই। ওই যুগে আছি আমরা, কোন যুগে আছি? যে যুগে দ্রাব্যতা বলতে কিছু নেই। ওকে, আচ্ছা, দ্রাব্যতা বলতে কিছু নেই, কিছু নেই। যেটা আছে সেটা নাম হচ্ছে ঘনত্ব। কি আছে? ঘনত্ব। ঘনত্বকে আরেকটা শব্দ বলি ঘনমাত্রা। পরবর্তীতে এই ঘনমাত্রা থেকে যে শব্দটা এসেছে সে শব্দের নাম দ্রাব্যতা। যে কনসেপ্ট এসেছে সে কনসেপ্টের নাম সলিউবিলিটি। তাহলে দ্রাব্যতা ছিল না, হঠাৎ করে জন্মগ্রহণ করেছে, হঠাৎ করে নাজিল হয়েছে। তাহলে আগে কি ছিল? আগে ছিল ঘনত্ব, ঘনমাত্রা। এই ঘনত্ব বা ঘনমাত্রা থেকে এই দ্রাব্যতা জন্মগ্রহণ করেছে। তাহলে তুমি যদি দ্রাব্যতা বুঝতে চাও, তোমাকে ওর বাপকে চিনতে হবে। পোলারে চিনতে হলে আগে বাপ কেমন দেখতে হবে। তাহলে দ্রাব্যতার বাপ হচ্ছে ঘনমাত্রা। তো তুমি যদি পোলারে চিনতে চাও তোমাকে বাপকে চিনতে হবে। ঘনমাত্রা বা ঘনত্ব এই ব্যাপারটা তোমাকে বুঝতে হবে, তাহলে তুমি দ্রাব্যতা বা সলিবিলিটি বুঝতে পারবে। ঠিক আছে, ওকে, তাহলে এখন আমরা বাপকে চিনবো, বাপকে দেখবো, বাপকে। ওকে, তাহলে আসো ঘনত্ব কি বা ঘনমাত্রা কি, ঘনত্ব বা ঘনমাত্রা কি সেটা দেখো। আচ্ছা ঠিক আছে, ওকে, একটা এক্সাম্পল দিচ্ছি, ক্লিয়ার হয়ে যাবে। সহজ একটা এক্সাম্পল, এই যে দেখো না আমার বাসা, এই যে আমার রুম, আমার রুমটা না অনেক বিশাল, অনেক বড় আমার রুমটা, কিন্তু এখানে আমি একজনই আছি, এই যে আমি একজন। তাহলে আমি দেখো রুমটা অনেক ফাঁকা না? অনেক ফাঁকা, অনেক বিশাল রুম আর আমি একা, রুমটা তো ফাঁকা। কিন্তু মনে করো আমার রুমটা খুবই ছোট, খুবই ছোট, ব্যাচেলার বাসায় থাকি, ব্যাচেলার একটা ছোট্ট রুম নিয়ে থাকি, এই রুমের ভিতরে থাকে ভাই 10 জন, ছোট্ট একটা রুমে 10 জন। চিন্তা করে দেখো, তাহলে আমরা কি বলবো? রুমটা অনেক ঘন। তার মানে এই যে ঘন, এই যে ঘন নয়, ঘন ঘন নয়, এটা কিসের উপর ভিত্তি করে বলছি? এটা বলছি রুমের সাইজ এবং মানুষের উপর ভিত্তি করে। রুমের সাইজ কেমন, মানুষ কয়জন, কত বড় রুমে কতগুলো মানুষ থাকে, এটার উপর বলছি ঘন কেমন সেটা। তাহলে ঘনত্ব বলতে যেটা বোঝায় সহজ বাংলায় যদি বাবু বাবুনিদেরকে বলতে চাই, ঘনত্ব বলতে যেটা বোঝায় কত মানুষ থাকে ডিভাইডেড বাই রুমের সাইজ, এটাই হচ্ছে ঘনত্ব। তাহলে ঘনত্ব এক কথায় যদি কেউ বলে ঘনত্ব কি, এক কথায় যদি ঘনত্ব কি বলতে হয় তাহলে আর কিচ্ছু বলবো না। ঘনত্ব মানে হচ্ছে কতগুলা মানুষ থাকে কত বড় রুমে, তাহলে মানুষ ডিভাইডেড বাই রুমের সাইজ, এটাকে বলা হচ্ছে ঘনত্ব। মানুষ ডিভাইডেড বাই রুমের সাইজ, মানুষ ডিভাইডেড বাই রুমের সাইজ, এটাই হচ্ছে ঘনত্ব বা ঘনমাত্রা। তাহলে এটা হচ্ছে আমাদের ঘনত্ব, যে মানুষ ডিভাইডেড বাই রুমের সাইজ। এবার যদি আমরা কেমিস্ট্রিতে চলে যাই, কেমিস্ট্রির দুনিয়াতে, কেমিস্ট্রির জগতে, কেমিস্ট্রি নামক যে জগৎ আছে সে জগতে যদি প্রবেশ করি, তাহলে কেমিস্ট্রির জগতে গেলাম। কেমিস্ট্রির জগতে যাওয়ার পর দেখতে পাচ্ছি যে এরকম একটা গ্লাস আছে, গ্লাসের মধ্যে কি আছে? চিনি আছে, পানি আছে, দুটাতেই নি, চিনি পানি, চিনি পানি দুটাতেই নি আছে। তাহলে হচ্ছে চিনি আছে, পানি আছে, আর এই দুইটা মিলে কি হবে? এই দুইটা মিলে শরবত হবে। ঠিক আছে, ওকে, শরবত আছে। তাহলে কেমিস্ট্রির দুনিয়াতে যদি চলে আসি, কেমিস্ট্রির দুনিয়াতে আমি দেখতে পাচ্ছি চিনি আছে, পানি আছে, শরবত আছে। এই চিনিকে বলবো কেমিস্ট্রির দুনিয়াতে মানুষ, আর এই পানি কিংবা শরবত এদেরকে বলবো কেমিস্ট্রির দুনিয়াতে রুমের সাইজ অথবা রুম, এদেরকে বলবো রুমের সাইজ অথবা রুম,
এটাকে কি বলবো? রুম বলবো। তাহলে দেখো আমার এই রুমে কতগুলো মানুষ থাকে এটা বলে দিবে রুমটা কেমন ঘন, রুমের ঘনত্ব। তেমনিভাবে এই যে কেমিস্ট্রির দুনিয়াতে, কেমিস্ট্রি মানে চিনি পানি শরবত, কেমিস্ট্রি মানে কি রে? কেমিস্ট্রি মানে লবণ নয়, লবণ নয়। তোমরা লবণ বলো কেন, তিতা বলো কেন? কেমিস্ট্রি তিতা না তো ভাই। কেমিস্ট্রি মানে হচ্ছে মিষ্টি, চিনি পানি শরবত মানে কেমিস্ট্রি, চিনি পানি শরবত। তাহলে কেমিস্ট্রির দুনিয়াতে চিনি হচ্ছে মানুষ, পানি অথবা শরবত হচ্ছে রুম। আরেকটু যদি কেমিস্ট্রির ভাষায় বলতে চাই, মানুষ হচ্ছে দ্রব, চিনি না থেকে যে কোনো দ্রব থাকতে পারে, তাহলে মানুষ হচ্ছে দ্রব। ঠিক আছে, সলিউট, মানুষ হচ্ছে দ্রব, সলিউট। আর পানি এবং শরবত এরা হচ্ছে কি? দেখো পানি হচ্ছে দ্রাবক, আমি এখানে লিখলাম পানি হচ্ছে দ্রাবক, সলভেন্ট, আর এটা হচ্ছে সলিউশন, দ্রবণ। শরবত হচ্ছে দ্রবণ। ঠিক আছে, তাহলে দেখো তো কেমিস্ট্রির দুনিয়াতে যদি আমি ঘনত্ব কি বা ঘনমাত্রা কি ডিফাইন করতে চাই, কেমিস্ট্রির দুনিয়াতে আমি ঘনমাত্রা ডিফাইন করতে চাচ্ছি। কেন চাচ্ছি? কেন ঘনমাত্রা আমার লাগবে? ঘনমাত্রার আমার কাজ কি? এই যে দেখো লিখেই রেখেছি, ঘনমাত্রার থেকেই দ্রাব্যতা এসেছে। তাহলে তুমি দ্রাব্যতা ভালো করে ফিল করতে হলে বাপকে চিনতে হবে। তাই আমরা বাপকে চিনার ট্রাই করছি, ঘনমাত্রা বোঝার ট্রাই করছি, তাই না? আচ্ছা, তাহলে দেখো কেমিস্ট্রির দুনিয়াতে আমি যদি বলি ঘনমাত্রা কি, কেমিস্ট্রির দুনিয়াতে ঘনমাত্রা দুই ধরনের হবে। দেখো এখানে ভালো করে দেখো, কেমিস্ট্রির দুনিয়াতে ঘনমাত্রা দুই ধরনের হবে। কেমিস্ট্রির দুনিয়াতে ঘনমাত্রা কয় ধরনের হবে? দুই ধরনের হবে। একবার দ্রব নিব উপরে, দ্রব মানে মানুষ, একবার মানুষকে নিব উপরে, নিচে রুমের সাইজ। এখন প্রবলেম হচ্ছে রুম দুইটা, একটা পানি দিয়ে রুম হয়, আবার শরবতও রুম হয়। পানিও রুম, চিন্তা করে নাও, পুরো পানি ওইটাও একটা রুম। আবার যদি শরবত চিন্তা করে নাও, ওইটাও রুম। তাহলে নিচে আমরা পানিকেও বসাতে পারি, শরবতকেও বসাতে পারি। পানি হচ্ছে দ্রাবক, আবার শরবত হচ্ছে দ্রবণ। তার মানে আমরা কেমিস্ট্রির দুনিয়াতে ঘনমাত্রাকে দুইভাবে লিখতে পারি, একটা হচ্ছে পানি দিয়ে, আরেকটা হচ্ছে শরবত দিয়ে। পানি দিয়ে লিখলে হবে দ্রব বাই দ্রাবক, আর শরবত দিয়ে লিখলে হবে দ্রব বাই দ্রবণ। তাহলে কেমিস্ট্রির দুনিয়াতে ঘনমাত্রা কয় ধরনের? দুই ধরনের। একটা হচ্ছে উপরে দ্রব নিব মানুষ, আর নিচে পানি নিব রুম, দ্রাবক। আরেকটা হচ্ছে উপরে দ্রব নিব ঠিকই মানুষ, নিচে দ্রবণ নিব দ্রবণ, দ্রবণ মানে রুম। এটাও ঘনমাত্রা, এটাও ঘনমাত্রা। তাহলে কেমিস্ট্রির দুনিয়াতে দুইটাই ঘনমাত্রা। তাহলে আমি যদি তোমাদেরকে প্রশ্ন করি কেমিস্ট্রির দুনিয়াতে ঘনমাত্রার স্টাইল কয়টা, আমি যদি তোমাদেরকে প্রশ্ন করি, এই যে দেখো এতক্ষণ ধরে যা যা বুঝাচ্ছি এখন তোমার মাথায় খুব ক্লিয়ারভাবে সেট হবে। দেখো কি যে মজা দ্রাব্যতা, দেখো খুবই মজা। তাহলে আমি যদি তোমাকে প্রশ্ন করি, বাবু ও বাবু, ঘনমাত্রা ইন কেমিস্ট্রি, তাহলে কেমিস্ট্রিতে ঘনমাত্রা কয় স্টাইলে হয়? তুমি বলবে দুই স্টাইলে হয়। কি কি স্টাইল? একটা হচ্ছে দ্রব ডিভাইডেড বাই দ্রাবক স্টাইলে হয়। আরেকটা স্টাইলের নাম কি? আরেকটা স্টাইলের নাম হচ্ছে দ্রব ডিভাইডেড বাই দ্রবণ স্টাইলে হয়। এই তাহলে কেমিস্ট্রির দুনিয়াতে ঘনমাত্রা কনসেন্ট্রেশন দুই স্টাইলে হয়, দুইভাবে হয়। একটা হচ্ছে দ্রব বাই দ্রাবক। ইংলিশ ভার্সনে যারা আছো ডেফিনেটলি ইংলিশে লিখবে স্যালিউট, সলভেন্ট। আর এখানে স্যালিউট, সলিউশন। তাহলে কয় স্টাইলে হয়? দুই স্টাইলে হয়, দ্রব বাই দ্রাবক, দ্রব বাই দ্রবণ, দ্রব বাই দ্রাবক, দ্রব বাই দ্রাবণ, দ্রব বাই দ্রাবক, দ্রব বাই দ্রাবণ। ওকে, দুই স্টাইল হবে। উপরে দ্রব, নিচে দ্রাবক থাকতে পারে, দ্রবণ থাকতে পারে, দ্রাবক থাকতে পারে, দ্রবণ থাকতে পারে, দ্রাবক থাকতে পারে, দ্রবণ থাকতে পারে। দুই স্টাইলে কেমিস্ট্রিতে ঘনমাত্রা হয়, একটা দ্রব বাই দ্রাবক স্টাইল, আর একটা দ্রব বাই দ্রবণ স্টাইল। ওকে, ঠিক আছে। আগেই বলেছি ঘনমাত্রা থেকে যার জন্ম তার নাম দ্রাব্যতা। সো দ্রাব্যতা বুঝতে হলে ঘনমাত্রা নিয়ে ক্লিয়ার থাকতে হবে, একদম ক্লিয়ার, ঘনমাত্রা ক্লিয়ার। আরও ক্লিয়ার করব সেকেন্ড পেপারে গিয়ে। সেকেন্ড পেপারে একটা চ্যাপ্টার আছে, চ্যাপ্টার 3, ওই চ্যাপ্টারে গিয়ে আরও ক্লিয়ার করে দিবি ইনশাল্লাহ। তাহলে এবার আসো। ওকে, এরপরে ভালো কথা,
এটা দ্বারা কি বোঝায়? এই যে দ্রব বাই দ্রাবক স্টাইল, এটা দ্বারা কি বোঝায়? ঘনমাত্রা বোঝায়। কি বোঝায়? ঘনমাত্রা বোঝায়। দ্রব বাই দ্রবণ স্টাইল কি বোঝায়? ঘনমাত্রা বোঝায়। এই ঘনমাত্রা থেকে এবার কোথায় ঢুকবো জানো? দ্রাব্যতার মধ্যে ঢুকে যাব। তো দ্রাব্যতা হচ্ছে স্পেশাল ঘনমাত্রা। একটা লাইন লিখে রাখো তোমরা, দ্রাব্যতা হচ্ছে স্পেশাল স্পেশাল ঘনমাত্রা ঘনমাত্রা। তাহলে দ্রাব্যতা কি? দ্রাব্যতা হচ্ছে স্পেশাল ঘনমাত্রা। একটা স্পেশাল ঘনমাত্রাকে দ্রাব্যতা বলি। সবাইকে বলা যাবে না, অরগন্ডিয়া সবাইকে বলা যাবে না, আমজনতাকে বলা যাবে না, স্পেশাল ঘনমাত্রাকে বলবো দ্রাব্যতা। তাহলে দ্রাব্যতা কি? স্পেশাল ঘনমাত্রা। ভাইয়া, ও ভাইয়া, কোন স্পেশাল একটু বলেন না, কোন স্পেশালিটির জন্য দ্রাব্যতা বলবে একটু বলেন না। দেখো 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 না, এদিকে দেখো, এই যে দেখো দেখো। তাহলে উপরে দ্রব, নিচে দ্রাবক। আমি লিখলাম 100 গ্রাম দ্রাবকে ম্যাক্সিমাম, সরু বুঝছ, যত গ্রাম দ্রব দ্রবীভূত থাকতে পারে তাকে দ্রাব্যতা বলে। ইংলিশ ভার্সনে যারা আছো, 100 গ্রাম সলভেন্টে ম্যাক্সিমাম যে পরিমাণ, ম্যাক্সিমাম যত গ্রাম সলিউট কি থাকতে পারে? দ্রবীভূত থাকতে পারে, দ্রবীভূত থাকতে পারে, তাকে বলবো সলিউবিলিটি। ওকে, তাহলে এই বুঝিয়ে দিচ্ছি। 100 গ্রাম দ্রাবকে, 100 গ্রাম দ্রাবকে, দ্রাবক যেহেতু নিচে আছে, 100 গ্রাম দ্রাবকে ম্যাক্সিমাম বা সর্বোচ্চ যত গ্রাম দ্রব দ্রবীভূত থাকতে পারে। তাহলে 100 গ্রামে কত গ্রাম দ্রব আছে? 100 গ্রাম দ্রাবকে কত গ্রাম দ্রব আছে? তাহলে 100 গ্রাম দ্রাবকে, তাই দ্রাবক নিচে, কত গ্রাম দ্রব আছে, এটাকে বলছি দ্রাব্যতা। এখন কথা হচ্ছে জিনিসটাকে যদি আমরা লিখি তাহলে তো এভাবেই আসবে, দ্রব বাই দ্রাবকই আসবে। তো জিনিসটা হচ্ছে স্পেশাল কেন বলছি, স্পেশাল ঘনমাত্রা বলছি, তার কারণ একটাই, সবাই আন্ডারলাইন করব। তার কারণ একটাই, সেটা হচ্ছে ম্যাক্সিমাম বা সর্বোচ্চ। এই শব্দটির জন্য সে স্পেশাল হয়ে গেল, এই শব্দটির জন্য সে স্পেশাল হয়ে গেল। তাহলে কিসের কারণে সে স্পেশাল হয়ে গেল? কোন শব্দের জন্য? ম্যাক্সিমাম শব্দের জন্য সে স্পেশাল হয়ে গেল। তার মানে যে কোনো ধরনের দ্রব্যকে আমরা কি বলতে পারবো না? দ্রাব্যতা বলতে পারবো না। ম্যাক্সিমাম যেটা থাকে ওই ম্যাক্সিমামটাকে দ্রাব্যতা বলতে পারবো। ম্যাক্সিমাম যে পরিমাণ দ্রবীভূত থাকে ওইটাকে দ্রাব্যতা বলবো। যে কোনো দ্রব্যকে কি বলবো না? দ্রাব্যতা বলবো না। সাবধান, যে কোনো দ্রব্যকে দ্রাব্যতা বলা আল হারাম আল হারামিকা, সাবধান থাকতে হবে আমাদেরকে। ম্যাক্সিমাম যে পরিমাণ দ্রব্য দ্রবীভূত থাকে ওটাকেই দ্রাব্যতা বলছি। বুঝিয়ে দিচ্ছি দেখো, বুঝিয়ে দিচ্ছি একটা উদাহরণের সাহায্যে। ছোট্ট একটা উদাহরণ দিব। এখানে মনে করো 100 গ্রাম পানি আছে, পানি হচ্ছে দ্রাবক। এই 100 গ্রাম পানির মধ্যে ম্যাক্সিমাম 30 গ্রাম লবণ থাকতে পারে, লবণ স্বল্প দ্রবণীয় লবণ থাকতে পারে, 30 গ্রাম দ্রব থাকতে পারে, দ্রব। কিন্তু নেই, আছে কত? ম্যাক্সিমাম থাকতে পারে 30 গ্রাম, কিন্তু নেই, আছে কত? আছে হচ্ছে 10 গ্রাম। তাহলে কত আছে? 10 গ্রাম আছে, 10 গ্রাম। বাট ম্যাক্সিমাম থাকতে পারে কত? 30 গ্রাম। তো এই যে দেখো, আমি যদি বলি এই জিনিসটার ঘনমাত্রা কত, গ্লাসের ঘনমাত্রা কত, গ্লাসে যে দ্রবণ আছে ঘনমাত্রা কত, তাহলে ঘনমাত্রা হবে দ্রব বাই দ্রাবকের স্টাইলে, ঘনমাত্রা হবে উপরে 10 গ্রাম আর নিচে 100 গ্রাম। এটা হবে ঘনমাত্রা। কিন্তু এটাকে দ্রাব্যতা বলা যাবে না, বলা যাবে না, বলা যাবে না। এটাকে দ্রাব্যতা বলা যাবে না, বলা যাবে না, বলা যাবে না, এটাকে দ্রাব্যতা বলা যাবে না। তো দ্রাব্যতা বলতে হলে ম্যাক্সিমামই থাকতে হবে, তার মানে 30 গ্রামই থাকতে হবে। 30 গ্রাম যদি থাকে
তখন হচ্ছে দ্রাব্যতা বলতে পারবো 30/100 এটাই হচ্ছে দ্রাব্যতা, এটাই হচ্ছে দ্রাব্যতা। ম্যাক্সিমাম থাকতে হবে, তাহলে যাকে তাকে দ্রাব্যতা বলা যাবে না। দ্রাব্যতা হচ্ছে ম্যাক্সিমাম যেটুকু থাকে ওইটাকে দ্রাব্যতা বলবো। তাহলে দ্রাব্যতা স্পেশাল ঘনমাত্রা, এটাও ঘনমাত্রা ওইটাও ঘনমাত্রা, কিন্তু এটা দ্রাব্যতা ওইটা দ্রাব্যতা নয়। তাহলে দ্রাব্যতা হচ্ছে একটা স্পেশাল ঘনমাত্রা যখন ম্যাক্সিমাম থাকবে। কনসেপ্ট কি ক্লিয়ার? আচ্ছা ঠিক আছে, ওকে, কনসেপ্ট ক্লিয়ার হলে ভালো। ওকে, তাহলে এবার আসো, এরপরে এখনো শেষ না, আমরা আরেকটু সামনের দিকে যাব, আরেকটু সামনের দিকে যাব, আরেকটু সামনের দিকে যাব। দেখো, ওকে, এবার এখান থেকে আমরা একটা সূত্র আবিষ্কার করব। সলিউবিলিটিকে আমরা এস দ্বারা প্রকাশ করে থাকি। ওকে, এস দ্বারা প্রকাশ করা হয়, এস দিয়ে প্রকাশ করে থাকি আমরা। সো আরেকটু সামনে যাব, আমরাই বলছি, দেখো ভালো করে, 100 গ্রাম দ্রাবকে ম্যাক্সিমাম যে পরিমাণ দ্রব্য থাকে সেটা হচ্ছে আমার দ্রাব্যতা। ওকে, আচ্ছা, এখন আমরা মনে করো একটা পাত্র নিলাম, এই যে একটা পাত্র নিলাম, এই পাত্রের মধ্যে আমাদের দ্রবণ হচ্ছে, কি বললাম, দ্রবণ সলিউশন, দ্রবণ হচ্ছে এম গ্রাম, বড় হাতের এম দিয়ে দ্রবণ বুঝাচ্ছি, দ্রাবক কিন্তু বলি নাই, দ্রাবক বলি নাই, দ্রবণ বলেছি। আর দ্রব হচ্ছে স্মল এম গ্রাম, তাহলে দ্রব কত, স্মল এম গ্রাম। ঠিক আছে, তাহলে বলতো দ্রাবক কত? ও দ্রাবক, ভাই এটা কিছু বললেন? দ্রাবক আর দ্রব মিলে দ্রবণ হয়, এটা আমরা জানি, দ্রাবক আর দ্রব মিলে দ্রবণ হয়। তো দ্রাবক বের করতে হবে, তাহলে দ্রবকে ধরে ওপাশে মেলা মারেন। এই যে দ্রাবক সমান, দ্রবকে ধরে ওপাশে মেলা মারলে দ্রবণ মাইনাস দ্রব, তাহলে দ্রাবক চলে আসবে। তো দ্রবণ হচ্ছে এম গ্রাম, দ্রব হচ্ছে এম গ্রাম, তাহলে এটা হবে কি, এটা হবে দ্রাবক। তো এখন দেখো না, এখন আমি তাহলে বলতে পারি এই গ্লাসের মধ্যে এম মাইনাস এম গ্রাম কি আছে, দ্রাবক আছে। তাহলে এম মাইনাস এম গ্রাম দ্রাবকে দ্রব আছে কতটুকু, এম গ্রাম দ্রব আছে। তাহলে দ্রাবকে আমরা বলতে পারি এত দ্রাবকে দ্রব আছে এম গ্রাম। তাহলে 1 গ্রামে কত আছে, 1 গ্রামে আছে এম ডিভাইডেড বাই এম মাইনাস এম গ্রাম। তাহলে আমি যদি বলি 100 গ্রাম দ্রাবকে, 100 গ্রাম দ্রাবকে কত গ্রাম দ্রব আছে, তাহলে দ্রব আছে 100 এম ডিভাইডেড বাই এম মাইনাস এম গ্রাম। এই যে দেখো, এটা যে লিখেছি, এটা কত গ্রাম দ্রাবকে, 100 গ্রাম দ্রাবকে দ্রব আছে, 100 গ্রাম দ্রাবকে দ্রব আছে 100 ইন্টু এম ডিভাইডেড বাই এম মাইনাস এম। তা আমি তো বলেছি 100 গ্রাম দ্রাবকে ম্যাক্সিমাম যেটুকু দ্রব থাকতে পারে, ম্যাক্সিমাম যেটুকু দ্রব থাকতে পারে, ম্যাক্সিমাম যেটুকু দ্রব থাকতে পারে, তাহলে তাকে কি বলবো, সলিউবিলিটি বলবো। সুতরাং সলিউবিলিটি মানে হচ্ছে এই যে 100 গ্রাম দ্রাবকে যেটুকু দ্রব থাকতে পারে, 100 গ্রাম দ্রাবকে যেটুকু দ্রব থাকতে পারে, তাহলে ওইটাই হচ্ছে সলিউবিলিটি। উপরে 100 ইন্টু এম হবে, নিচে এম মাইনাস এম হবে। এই এমটা দ্রবের ভর আর এটা দ্রাবকের ভর, তাহলে উপরে 100 ইন্টু দ্রব হবে আর নিচে দ্রাবক হবে, উপরে 100 ইন্টু দ্রব হবে, নিচে দ্রাবকের ভর হবে। এটাকেই বলছি সলিউবিলিটি বা দ্রাব্যতা। কোন স্টাইলে, দ্রব বাই দ্রাবক স্টাইলে। আরেকটা স্টাইল কিন্তু বাকি আছে, ওই স্টাইল এখনো বলি নাই, দ্রব বাই দ্রাবক স্টাইল পড়াচ্ছি। এই স্টাইল চিনতে হবে, আগে স্টাইল চিনতে হবে, ইউ হ্যাভ টু স্টাইল, ও মাই স্টাইল। ঠিক আছে, তাহলে কি বুঝতে পেরেছি, এই ব্যাপারটা কি বুঝতে পেরেছি আমরা? হ্যাঁ, ঠিক আছে, বুঝতে পারলে ভালো। আমরা এবার দ্রব বাই দ্রাবক স্টাইল থেকে দুইটা ম্যাথ দেখব, যে দুইটা ম্যাথ পরীক্ষায় সবসময় আসে, স্টুডেন্টরা পারে না, বইয়ে নাই থাকলেও ক্লিয়ার হয় নেই। দুইটা ম্যাথ আসে এই জায়গা থেকে, দ্রব বাই দ্রাবক স্টাইল থেকে দুইটা ম্যাথ আসে, স্টুডেন্টরা পারে না, এডমিশনে আসে পারে না, এমসিকিউতে আসে পারে না, কোথাও পারে না, পারে না দেখব আজকে। এরপরে যাব দ্রব বাই দ্রবণ স্টাইলে। তার আগে দুটো ম্যাথ দেখব, কিসের উপর ভিত্তি করে, দ্রব বাই দ্রাবক স্টাইলের উপর ভিত্তি করে। তো ম্যাথ দেখার আগে যা যা পড়েছি একবার রিভিউ দিয়ে দিচ্ছি, সবাই মনোযোগ দাও। 100 গ্রাম দ্রাবকে ম্যাক্সিমাম বা সর্বোচ্চ যত গ্রাম দ্রব দ্রবীভূত থাকে, তাহলে ম্যাক্সিমাম ওয়ার্ডটা ইম্পর্ট্যান্ট, ম্যাক্সিমাম ওয়ার্ডটা এখানে কি ইম্পর্ট্যান্ট। 100 গ্রাম দ্রাবকে ম্যাক্সিমাম, 100 গ্রাম কিন্তু 1000 বলে নাই, 1000 বলে নাই, 100 গ্রাম দ্রাবকে ম্যাক্সিমাম
যত গ্রাম দ্রবীভূত থাকে তাকে দ্রাব্যতা বলে। ওকে, এরপরে আমরা দেখলাম যে m - m গ্রাম দ্রাবকে m গ্রাম দ্রব আছে, তাহলে 100 গ্রামে 100 m ডিভাইডেড বাই m - m আছে, তার মানে 100 m ডিভাইডেড বাই m - m কে দ্রাব্যতা বলবো। এখানে তাপমাত্রাটা ফিক্স রাখতে হবে, কারণ তাপমাত্রা চেঞ্জ করলে দ্রাব্যতা চেঞ্জ হয়ে যাবে, তাহলে দ্রাব্যতা কয়টা বিষয়ের উপর নির্ভর করবে? দ্রাব্যতা তাপমাত্রার উপর নির্ভর করবে। ঠিক আছে, এখন আমরা দুটো ম্যাথ দেখব। হাট্টিমা টিম তাদের মাথায় দুটো শিং, তারা হাট্টিমা টিম না, আচ্ছা তারা মাঠে পারে ডিম। ও ভুল বলছি না, আহারে আবার নাস্তাইতে করতে হবে। তাহলে এখন আমরা কয়টা ম্যাথ দেখব? দুটো ম্যাথ। তারপর আমরা কোথায় ফিরে আসবো? দ্রব বাই দ্রবণ স্টাইলে ফিরে আসবো। আর একটা স্টাইল বাকি আছে, ওই স্টাইলটা দেখবো আমরা। ধীরে ধীরে যাব, কোনো তাড়াহুড়া না, ধীরে ধীরে কনসেপ্টগুলো ক্লিয়ার করে দিব। ঠিক আছে, তাহলে দুটো ম্যাথ দেখলে পুরো কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে দেখো ক্যামেথ কি দেখবো? তাহলে ক্যামেথ 1, আজকে দুটো ক্যামেথ দেখবো। প্রথম ক্যামেথ হচ্ছে, বলা আছে 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বেরিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা সলিউবিলিটি 36 গ্রাম পার 100 গ্রাম। এটা দ্বারা বোঝাচ্ছে 100 গ্রামে 36 গ্রাম আছে দ্রাব্যতা। প্রশ্নটা লিখে নাও সবাই। তাহলে বলছে 100, তাহলে কি বলছে শুনো, 180 গ্রাম দ্রবণে, তাও আবার কেমন দ্রবণ সেটাও বলে দিয়েছে। কেমন দ্রবণ সেটাও ইম্পর্টেন্ট এখানে। সম্পৃক্ত মানে ম্যাক্সিমাম দ্রবণ, সম্পৃক্ত দ্রবণে। এই সম্পৃক্ত ওয়ার্ডটা আন্ডারলাইন করো, এটা ছাড়া প্রশ্ন হবে না, এটাই প্রশ্নের মেইন ওয়ার্ড, সম্পৃক্ত। তাহলে 180 গ্রাম সম্পৃক্ত দ্রবণে কত গ্রাম বেরিলিয়াম ক্লোরাইড দ্রবীভূত আছে? এই হচ্ছে প্রশ্ন, ক্যামেথ 1 1 নাম্বার প্রশ্ন। পরীক্ষায় এই ধরনের প্রশ্নগুলো অনেক বেশি আসে, বাট স্টুডেন্টরা পারে না, বিকজ দে হ্যাভ নো ক্লিয়ার কনসেপ্ট। ইনশাল্লাহ এই ম্যাথের মধ্য দিয়ে দ্রাব্যতার এই কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তাহলে দেখো কি বলছে, 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বেরিয়াম ক্লোরাইডের, বেরিয়ামের সাথে ক্লোরাইড তো হবে না, আমি ভুল করেছি, আমি দুঃখিত, এটা বেরিলিয়াম দিতে হবে, কারণ ক্লোরাইড দুইটা না, তো বেরিয়াম তো গ্রুপ 1 মৌল, তাহলে হবে না, বেরিলিয়াম করে দাও, আমি দুঃখিত, গ্রুপ 2 মৌল লাগবে। ঠিক আছে, গ্রুপ 2 একটা মৌল দিতে হবে, বেরিলিয়াম ক্লোরাইড। তাহলে যে কোনো একটা লবণ দেওয়া আর কি, এটা কোনো ফ্যাক্টর না, একটা লবণ দিলেই হইল। ম্যাগনেসিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম ফ্লোরাইড, একটু কম দ্রবণীয়গুলো দিলে ভালো। তাহলে 50 ডিগ্রি তাপমাত্রায় বেরিলিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা 36 গ্রাম পার 100 গ্রাম। 180 গ্রাম সম্পৃক্ত দ্রবণে কত গ্রাম বেরিলিয়াম ক্লোরাইড দ্রবীভূত আছে? এই হচ্ছে প্রশ্ন। তাহলে প্রশ্নটা আগে বুঝি ভালো করে, দেখো প্রশ্নটা আগে ভালো করে বুঝবো। দেখো ওকে, 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এটা কেন দিয়েছে? তাপমাত্রা ফিক্স রাখতে হবে সেই জন্য। তাহলে টেম্পারেচার ফিক্স রাখতে হবে সেই জন্য। কেন দিয়েছে এটা? টেম্পারেচার ফিক্স রাখতে হবে সেই জন্য। ওকে, এরপর বেরিলিয়াম ক্লোরাইড একটা লবণ আর কি, জাস্ট একটা দ্রব, এটা হচ্ছে একটা দ্রব। এর দ্রাব্যতা, তাহলে দ্রাব্যতা দেওয়া আছে, এস দেওয়া আছে 36 গ্রাম পার 100 গ্রাম। আচ্ছা, তারপর 180 গ্রাম সম্পৃক্ত দ্রবণ। সম্পৃক্ত ওয়ার্ডটা কেন দিয়েছে? সম্পৃক্ত শব্দের অর্থ হচ্ছে ম্যাক্সিমাম দ্রবীভূত থাকলে সেটাকে সম্পৃক্ত বলি। তাহলে ম্যাক্সিমাম দ্রবীভূত থাকলে ওই দ্রবণকে সম্পৃক্ত বলা হয়। একটা কথা বলছি না, ম্যাক্সিমাম ওয়ার্ডটা স্পেশাল,
ম্যাক্সিমাম থাকা লাগবে, ম্যাক্সিমাম থাকা লাগবে। এই ম্যাক্সিমামের জন্য সম্পৃক্ত ওয়ার্ডটা এসেছে। তাহলে সম্পৃক্ত আর ইংলিশ ভার্সনে যারা আছো তারা দেখবে স্যাচুরেটেড। স্যাচুরেটেড শব্দটা দেখলেই বুঝতে হবে, ম্যাক্সিমাম শব্দটা দেখলেই বুঝতে হবে, সম্পৃক্ত শব্দটা দেখলেই বুঝতে হবে এটা দ্রাব্যতা। ওকে, তাহলে 180 গ্রাম সম্পৃক্ত দ্রবণে, কিন্তু প্রবলেমটা হচ্ছে দ্রবণ দিছে, 180 গ্রাম দ্রবণে নাই। দ্রবণে কত গ্রাম বেরিলিয়াম ক্লোরাইড দ্রবীভূত আছে? ঠিক আছে, গেল। সহজে করব অঙ্কটা, কঠিন না, একদম সহজেই করব। দেখো, দ্রাব্যতা 36 গ্রাম পার 100 গ্রাম। তাহলে এখান থেকে আমরা বলতে পারি দ্রাব্যতা জিনিসটা কি? একটু করে আমাকে একজনে বলো তো দ্রাব্যতা জিনিসটা কি? দ্রাব্যতা জিনিসটা হচ্ছে প্রতি 100 গ্রাম দ্রাবকে কত গ্রাম সর্বোচ্চ দ্রব থাকতে পারে। তাহলে 100 গ্রাম দ্রাবকে 36 গ্রাম কি আছে? দ্রব আছে। এটাই দ্রাব্যতা, ওই যে লেখা আছে দ্রাব্যতা 36। তাহলে 100 গ্রাম দ্রাবকে 36 গ্রাম কি আছে? দ্রব আছে। 100 গ্রামে যত গ্রাম দ্রব থাকবে, 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 তাহলে 100 গ্রামে 36 গ্রাম দ্রাব্যতা। তাহলে আমি যদি এখন তোমাকে প্রশ্ন করি এই দ্রাবক কত, এখানে দ্রাবক কত, এই ক্ষেত্রে দ্রাবক কত বলো তো? এই ক্ষেত্রে দ্রাবক তুমি বলবা 100 গ্রাম। তারপর যদি বলি দ্রব কত, এই ক্ষেত্রে দ্রব কত, তুমি বলবা 36 গ্রাম। তাহলে আমি যদি বলি দ্রবণ কত বলো তো? দ্রবণ কত? তুমি বলবা 136 গ্রাম। তাহলে 136 গ্রামটা কি? দ্রবণ। 136 গ্রামটা কি? দ্রবণ। আর আমাকে এখানে বলেছে কি 180 গ্রাম দ্রবণ। এখানে দ্রবণ বলাই, এখানেও দ্রবণ আনতে হবে। তাহলে আমরা লিখব 136 গ্রাম দ্রবণে দ্রব আছে। তাও আবার কি দ্রবণ? এটা সম্পৃক্ত। সম্পৃক্ত ওয়ার্ডটা লিখতেই হবে, কারণ সম্পৃক্ত মানে ম্যাক্সিমাম। ম্যাক্সিমামের জন্যই তো এটা দ্রাব্যতা। ম্যাক্সিমাম না হলে তো দ্রাব্যতা আসতোই না। তাহলে লিখেও দিতে হবে সেটা, শুধু 136 লিখলে হবে না। এগুলো হচ্ছে কনসেপ্ট, বেসিক। এই বেসিকগুলো আমাদের কারো নাই, তাই তো সমস্যা। থাকলে তো পারতাম, নাই বলে তো পারি না। 136 গ্রাম সম্পৃক্ত। সম্পৃক্ত মানেই ম্যাক্সিমাম। দ্রবণে দ্রব আছে কত গ্রাম? 36 গ্রাম। প্রশ্ন করেছে 180 গ্রাম সম্পৃক্ত দ্রবণে কত গ্রাম দ্রবীভূত আছে। তাহলে এবার লিখব 180 গ্রামে দ্রবীভূত আছে। তাহলে 36 × 180 ডিভাইডেড বাই 136। এটাই হচ্ছে আমার কত গ্রাম দ্রব আছে সেই ব্যাপারটা। ক্যালকুলেটর প্লিজ দেখো কত আসে। আমি নিয়ে আসি। ওকে, তাহলে দেখো কত আসে। 36 × 180 আর 136, তার মানে আসে 47.65। তাহলে 47.65 গ্রাম। তার মানে 180 গ্রাম দ্রবণে কত গ্রাম দ্রাবক আছে? 47.65 গ্রাম দ্রব সর্বোচ্চ থাকতে পারে, এর চেয়ে বেশি সে থাকতে পারে না। এইভাবেই তোমাকে পরীক্ষায় প্রশ্নটা করবে। তাই এত কাহিনী করার দরকার নাই, সরাসরি জাস্ট পরীক্ষায় এই দুটা লাইন লিখব। এক্সামের জন্য জাস্ট এই দুটা লাইন লিখব। এটা এক্সামে দেখানোর দরকার নেই, এটা তুমি বুঝার জন্য। এটা এক্সামে এটা দেখাবো, এটা তুমি বুঝার জন্য লিখে রাখো, তুমি বুঝার জন্য। এটা ফর বুঝাইন, আর এটা ফর লিখাইন। ফর বুঝাইন, ফর লিখাইন। ঠিক আছে? ওকে, সহজ দ্রাব্যতা। এই ধরনের ম্যাথ আসতে পারে ক্যামেথ 1। এবার ক্যামেথ 2তে যাচ্ছি, যদি এটা বুঝে থাকি। কারো কোনো প্রশ্ন আছে? সবাই বুঝতে পেরেছি? নাই না? প্রশ্ন নাই, আলহামদুলিল্লাহ বুঝতে পেরেছি। তাহলে খুব ভালো কথা। তাহলে এবার আরেকটা ম্যাথ দিব। আরেকটা দিব কম? আচ্ছা যাও, আরেকটা দিলাম। যাও, বোনাস, একটা বোনাস দিয়ে দিচ্ছি। ওকে, যাও, তোমাদের যেহেতু বললা ভাই আরেকটা দেন, একটা বোনাস দিচ্ছি। ওকে, দেখো আরেকটা বোনাস দিচ্ছি। এটা সকিনাকে উৎসর্গ করে দিচ্ছি। দেখো, সকিনাকে
না সকিনাকে ভাই দ্রব বানাইতে আমার কষ্ট লাগে। ও তো দ্রব থাকবে না, ও সবসময় দ্রবণ দ্রবণ দ্রব থাকবে না, ও দামি জিনিস, ওকে দ্রব বানানো যাবে না, ঠিক আছে? ওকে, দামি জিনিস। এখন দেখো তাহলে, মনে করো আমি বললাম তোমরা যেহেতু আরেকটা ম্যাথ চাচ্ছ, এই ধরনের একটা ম্যাথ, সো এই ধরনের একটা ম্যাথ তোমাদেরকে দিচ্ছি। দেখো জাস্ট সেম ম্যাথ আবার দিচ্ছি, 180 গ্রাম দ্রবণে, কেমন দ্রবণ সেটা না বললে হারাম হয়ে যাবে, গুনাহ হবে, কেমিস্ট্রির দুনিয়াতে গুনাহ হবে, কেমন দ্রবণ না বললে, সম্পৃক্ত দ্রবণ। তাহলে 180 গ্রাম সম্পৃক্ত দ্রবণে দ্রব আছে 47.65 গ্রাম। প্রশ্ন করেছে তোমাকে দ্রাব্যতা কত। সেম প্রশ্ন ঘুরাই দিয়েছি, কেসম মজাক। তাহলে 180 গ্রাম সম্পৃক্ত দ্রবণে দ্রব আছে এত গ্রাম, দ্রাব্যতা কত? দেখি এবার কেমনে করবে। খুবই সিম্পল ভাই, এটা কিছু হইল। এই যে ভাইয়া দেখেন না, 180 গ্রাম দ্রবণে দ্রব আছে কত বলছেন? 47.65 গ্রাম, সরি 65 গ্রাম, ইয়েস। দ্রাব্যতা বের করতে হবে। তো দ্রাব্যতা হচ্ছে যে দ্রাবকে কত আছে, 100 গ্রাম দ্রাবকে কত আছে। তাহলে দ্রবণে থাকলে হবে না, দ্রবণে থাকলে হবে না, তাহলে কিসে আনতে হবে এটাকে? দ্রাবকে নিয়ে আসতে হবে। তাহলে দ্রাবকে নিয়ে আসলে এভাবে লিখতে পারি কিনা দেখো তো। 180 মাইনাস 47.65 এত গ্রাম দ্রাবক, কারণ দ্রাবক মানেই হচ্ছে দ্রবণ থেকে দ্রব বাদ দিলে যেটা হয় এটা। তাহলে এত গ্রাম দ্রাবকে দ্রব আছে 47.65 গ্রাম। তাহলে 100 গ্রামে কত থাকবে? 100 গ্রাম দ্রাবকে যা থাকবে ওটাই অ্যান্সার। লা 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 লা, এই যে এটা হচ্ছে আমার অ্যান্সার। তো একটা সূত্র শিখিয়েছিলাম না, সূত্রটা কি? কাজী খাওয়ার জন্য, সার্টিফিকেট দিয়ে পানি খাওয়ার জন্য শিখেছি সূত্র এটা। হ্যাঁ, তো ওই সূত্রটা বসাও না। তো দেখো না সূত্র এটা দিয়ে করো না, একদম সেম জিনিস আসে কিনা দেখো তো। এসি ইকুয়াল টু উপরে 100 ইন্টু দ্রবের ভর, নিচে m মাইনাস m। তো দেখো সূত্র দিয়ে করলে 100 ইন্টু দ্রবের ভর 47.65, আর নিচে হচ্ছে দ্রবণের ভর মাইনাস দ্রাবকের ভর। দেখো তো সূত্র এটা দিয়ে করলো সেম আসে কিনা? সেম আসে। তাহলে আমরা চাইলে সূত্র দিয়েও করতে পারি। এই যে আরেকটা ম্যাথ হচ্ছে এটা, 2 নম্বর ম্যাথ। আচ্ছা, এবার একটু কঠিন ম্যাথে যাব, যেটা বুয়েটে এসেছে, যেটা সামনে আবার আসবে। ও আল্লাহ, তাহলে কি করতে হবে? মনোযোগ দিয়ে দেখতে হবে। পরের ম্যাথ 3 নম্বর যে ম্যাথটা দেখাবো, এই ম্যাথটা একবার এসেছে, আবার আসবে বলে দিলাম কিন্তু। তাহলে এই ম্যাথটা দেখতে হবে আমাদেরকে ভালো করে। ওকে, আসো এবার ম্যাথ 3 যেটা পড়াবো, কনসেপ্ট ক্লিয়ার করে ফেলবো ভাই, ডাইরেক্ট কনসেপ্ট ক্লিয়ার। এখনো কিন্তু দ্রব বাই দ্রবণ স্টাইলে যাইনি, এখনো কোন স্টাইলে আছি? স্টাইল কোনটা? দ্রব বাই দ্রাবক এই স্টাইলে আছি। ওকে, কে ম্যাথ 3, বিসমিল্লাহ। কে ম্যাথ 3 দেখো, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কি বলছে দেখো, বেরিলিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা কত? 40 গ্রাম পার 100 গ্রাম পানি, মানে 100 গ্রাম পানিতে 40 গ্রাম আছে। আচ্ছা, তারপর বলেছে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ওই বেরিলিয়াম ক্লোরাইডকে নিয়ে গেলে দ্রাব্যতা কত হবে? কমে যাবে 16 গ্রাম হবে, 16 গ্রাম হবে। তাহলে 50 গ্রামে দ্রাব্যতা হচ্ছে 40, 50 গ্রামে সেলেবিলিটি হচ্ছে 40। 20 ডিগ্রি সেলসিয়াসে, সরি 50 ডিগ্রি সেলসিয়াসে 40, 20 ডিগ্রি সেলসিয়াসে 16। প্রশ্ন করেছে 175 গ্রাম সম্পৃক্ত শব্দটা থাকতেই হবে, আর এ শব্দটা শুধু দ্রবণের জন্য,
তাহলে সম্পৃক্ত দ্রবণে কি বলছে দেখো, নীল কালি দিয়ে লিখছি, খুব ইম্পর্টেন্ট। তাপমাত্রা 50 ডিগ্রি সেলসিয়াস থেকে কমিয়ে 20 ডিগ্রি সেলসিয়াস করলে, লাল কালি দিয়ে লিখছি মূল জিনিসটা, কতটুকু অধক্ষেপ পড়বে? প্রিসিপিটেশন, অধক্ষেপ, প্রিসিপিট, কতটুকু অধক্ষেপ পড়বে? এই হচ্ছে প্রশ্নটা। এই প্রশ্নটা একবার অলরেডি অ্যাডমিশন টেস্টে এসেছে, আবার আসছে। সো মনোযোগ দিলে দাও, না দিলে যাও। প্রশ্নটা পড়ো সবাই আগে ভালো করে। 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বেরিলিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা 40, 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বেরিলিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা 16। 175 গ্রাম সম্পৃক্ত দ্রবণের তাপমাত্রা 50 থেকে 20-এ নামিয়ে আসলে, মানে 50 থেকে 20 ডিগ্রি করলে, তাহলে কতটুকু অধক্ষেপ পড়বে? দেখি তোমরা করো। হ্যাঁ, খেলা হবে, হবে খেলা। দেখি করো, দেখি করো, তোমরা খেলা হবে। খেলা হবে। কে বলে ব্লার? কে বলে ব্লার? ব্লার নাকি? আরে ক্লিয়ার ক্লিয়ার, আল্লাহ বর্ষা ক্লিয়ার। করো 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 করো, কত হবে? ওকে, চলো খেলা শুরু। দেখো, খেলা শুরু। এই ম্যাথ করতে হবে আমাদেরকে, তাই তো? চলো তাহলে করি। দেখো, খুবই সহজ ম্যাথ, একদম সহজ ম্যাথ, কঠিন কিছু না, কঠিনভাবে নিব না, সহজভাবে নিলে অঙ্কটা সহজে মিলবে। তাহলে দেখো, 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দ্রাব্যতা হচ্ছে 40 গ্রাম পার 100 গ্রাম। তাহলে 100 গ্রাম দ্রাবকে 40 গ্রাম দ্রব আছে। তাহলে দ্রবণ কতটুকু? দ্রব আর দ্রাবক যোগ করলে দ্রবণ হবে। তাহলে আমরা লিখব 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, সলিউশন দিচ্ছি কিন্তু, সলিউশন 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সলিউশন, সলিউশন, সলিউশন। এই যে এটা হচ্ছে নিয়ম আছে একটা, যে কোনো লম্বা ওয়ার্ডকে প্রথম 2টা বা 3টা লিখবো, তারপর মাথার উপর তুলে দিব লাস্টেরটা। যেমন ফর এক্সাম্পল, আমি চিন্তা করলাম আমার নাম তো এটা, তো পরবর্তীতে আমি চিন্তা করলাম যে নামটা এভাবে লিখবো, এই যে শর্টকাট। হ্যাঁ, যেমন ডেফিনেশন, ডেফ দিয়ে অ্যান দেওয়া হয় ডেফিনেশন, তাই না? সো ডেফিনেশন, সলিউশন। তা আমিও চিন্তা করলাম লা, লে, কেমিস্ট্রি লিখবো কীভাবে? কে মিস্ট্রি, এই যে কে ওয়াই। তাহলে আজকে থেকে তোমাদের খাতায় থাকবে কে ওয়াই। ক্রিয়েটিভিটি থাকতে হবে, ক্রিয়েটিভিটি থাকতে হবে, জীবনে ক্রিয়েটিভ হইতে হবে। ঠিক আছে, তাহলে দেখো যেটা বলছি, 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 100 যোগ 40, দ্রাবক আর দ্রব মিলে দ্রবণ, যোগ 40 গ্রাম সম্পৃক্ত, শব্দটা থাকতেই হবে, সম্পৃক্ত শব্দটা থাকতেই হবে, দ্রবণে অধক্ষেপ পরে। আচ্ছা, এখানে একটা কথা আছে, আমরা কথাটাকে একবারে অঙ্কটা করে ফেলবো, যে 100 প্লাস 40 গ্রাম সম্পৃক্ত দ্রবণকে, কথাটাকে এভাবে লিখলে একবারেই হয়ে যাবে। আমরা 2 লাইনে অঙ্কটা করব, জাস্ট 2 লাইনে। দেখো, আমরা লিখতে পারি 100 প্লাস 40 গ্রাম সম্পৃক্ত, শব্দটা থাকতেই হবে, থাকতেই হবে দ্রবণে। তাহলে 100 প্লাস 40 গ্রাম সম্পৃক্ত দ্রবণে, দ্রবণে, দ্রবণে অথবা দ্রবণকে, দ্রবণকে 50 ডিগ্রি সেলসিয়াস থেকে 20 ডিগ্রি করলে, করলে অধক্ষেপ পরে, অধক্ষেপ পরে 40 মাইনাস 16 গ্রাম। লিখে দিচ্ছি, তারপর বুঝিয়ে দিব। এই যে শেষ আমার অঙ্ক,
অঙ্কটা শেষ, 2 লাইনের অঙ্ক। বুয়েটে তুমি পকেটের ভিতর ঢুকাও, 10 নাম্বার ঢুকাও, তাহলে 2 লাইনের অঙ্ক বুয়েটের মধ্যে চলে আসছে। তাহলে উপরে হবে 40 - 16 ইন্টু 175, আর নিচে হবে কত, 100 + 40। এই যে এটাই অ্যান্সার, এটাই হচ্ছে অ্যান্সার, শেষ। এবার বুঝিয়ে দিলে তুমিও বুঝতে পারবে, তুমিও অঙ্কটা করতে পারবে, সহজ অঙ্ক। ব্লার হচ্ছে, তাহলে একটু ওয়েট করবো আর কি। কই ক্লিয়ার তো? ও এখানে ব্লার হচ্ছে না, আচ্ছা সমস্যা নাই, সমস্যা নাই, ক্লিয়ার হয়ে যাবে, ক্লিয়ার হয়ে যাবে, ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে, একটু পরে ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। আর তো মোটামুটি বললামই, তোমরা নিজেরা অঙ্কটা প্র্যাকটিস করো, যতক্ষণ ব্লার হবে ততক্ষণ প্র্যাকটিস করো, নিজেরা বের করতে পারো কিনা দেখো। আমি কিন্তু 2 লাইনে করে দিয়েছি, 2 লাইনে আমি করে দিলাম, শেষ, 2 লাইনে করে দিলাম। সো ক্লিয়ার হলে, ক্লিয়ার না ইনশাল্লাহ? ওকে, তাহলে দেখো এবার বুঝিয়ে দিচ্ছি, সবাই একটু মনোযোগ দাও, বুঝিয়ে দিচ্ছি এই অঙ্কটা। বুয়েটের কঠিন অঙ্ক, আবার বললাম বুয়েটের সবচেয়ে কঠিন অঙ্ক, সে একটু মনোযোগ দিতে হবে। বুয়েটের কঠিন অঙ্ক বুঝিয়ে দিচ্ছি, দেখো। প্রথমেই আসো ভাইয়া, ভালো করে খেয়াল করো, অঙ্কটা বুঝতে হবে আমাদেরকে। আমি 2 লাইনের সলিউশনটা করে দিলাম, এবার সলিউশনটাই ঠিক আছে করেছি, এবার অঙ্কটা বুঝবো আমরা। সলিউশন আমি করে দিয়েছি, সলিউশন কীভাবে করতে হবে সলিউশন দিয়ে দিলাম, এবার অঙ্কটা বুঝবো আমরা। তাহলে চলো আমি উপরে সবগুলো মুছে অঙ্কটা বুঝাচ্ছি। সলিউশন করে দিলাম, ঠিক আছে, ভালো কথা, সলিউশন তোমরা তুলেছ। এবার হচ্ছে অঙ্ক পুরোটা বুঝিয়ে দিব, পুরো অঙ্ক বুঝিয়ে দিব, সবাই ভালো করে বুঝবে, তারপর আবার তুলবে। তাহলে দেখো বলছে আমাকে 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 100 গ্রামে সর্বোচ্চ 40 গ্রাম থাকতে পারে। 40-এর বেশি দিলে থাকতে পারবে না। আচ্ছা আমি 41 দিলাম, 41 গ্রাম দিলাম, 40 গ্রাম সর্বোচ্চ থাকতে পারে, আমি 41 দিলাম। তাহলে ওই 1 গ্রাম যেটা এক্সট্রা দিলাম, এক্সট্রা 1 গ্রাম অধক্ষেপ পড়বে, ওইটা দ্রবীভূত হবে না। অধক্ষেপ মানে কি? যাহা দ্রবীভূত নয় তাহাই অধক্ষেপ বা অধক্ষেপ বলে, অনেকে অধক্ষেপ বলে, অধক্ষেপ বলে, যেটাই বলো না কেন, অধক্ষেপ, ঠিক আছে। আচ্ছা এটা সঠিক উচ্চারণ হবে অধক্ষেপ, 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 ঠিক আছে। আচ্ছা তাহলে ওই 1 গ্রামটা কী হবে, এক্সট্রা অধক্ষেপ পড়বে। যাহা দ্রবীভূত থাকে না তাহাই অধক্ষেপ, তাহলে কতটুকু অধক্ষেপ পড়বে, 1 গ্রাম। আচ্ছা ঠিক আছে, ওকে বুঝতে পারলাম। যদি 41 গ্রাম হইতো, যদি 42 গ্রাম হইতো, 42 গ্রাম হলে কয় গ্রাম অধক্ষেপ পড়তো, 42 গ্রাম হলে সর্বোচ্চ 40 গ্রাম থাকতে পারে, দিলাম 42 গ্রাম, 2 গ্রাম অধক্ষেপ পড়তো। সুন্দর। বলছে এবার 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 100 গ্রামে সর্বোচ্চ 16 গ্রাম থাকতে পারে। ওই সেম জিনিসটা, ওই সেম দ্রব 16 গ্রাম সর্বোচ্চ থাকতে পারে। মজার ব্যাপারটা এবার দেখো, বুঝো, আগে বুঝো, কনসেপ্ট বুঝো, কেমিস্ট্রি বুঝতে হবে, বুঝতে হবে। দেখো একটা গ্লাস নিলাম, আল গ্লাসু ওয়াল গ্লাসাইন, আল গ্লাসু ওয়াল গ্লাসাইন, একটা গ্লাস নিলাম। গ্লাসের মধ্যে তাপমাত্রা হচ্ছে এখন 50 ডিগ্রি সেলসিয়াস, গ্লাসের মধ্যে 40 গ্রাম দ্রব নিলাম, আর দ্রাবক আছে কতটুকু, দ্রাবক আছে 100 গ্রাম। ওকে, এবং ম্যাক্সিমাম 40 গ্রাম দ্রবীভূত থাকতে পারে 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। এবার সুন্দর করে দেখো কি করতেছি। তাহলে গ্লাসে কতটুকু দ্রব আছে, 40 গ্রাম দ্রব আছে। সবাই বলো গ্লাসে কতটুকু দ্রব আছে, 40 গ্রাম দ্রব আছে। সবাই বলো গ্লাসে কতটুকু দ্রব আছে, 40 গ্রাম। এবার সুন্দর করে তাপমাত্রা কমাচ্ছি, 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 কমাতে 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 20 ডিগ্রি সেলসিয়াস করে ফেললাম। তাহলে তাপমাত্রা কোথায় নিয়ে এসেছি, 50 থেকে 20-এ নিয়ে এসেছি তাপমাত্রা। এই গ্লাসের তাপমাত্রা, এই গ্লাসের তাপমাত্রা 50 থেকে 20-এ নিয়ে এসেছি। তো বলছে আমাকে 20 ডিগ্রি সেলসিয়াসে সর্বোচ্চ 16 গ্রাম থাকতে পারে, কিন্তু আমার আছে 40 গ্রাম।
20 ডিগ্রিতে সর্বোচ্চ 16 গ্রাম থাকতে পারে। এখন নাও 50 আর নাই, নাও ইটস টেম্পারেচার ইজ 20 ডিগ্রি সেলসিয়াস, এটার তাপমাত্রা এখন 20 ডিগ্রি সেলসিয়াস। তো 20 ডিগ্রি সেলসিয়াসে 100 গ্রামে কতটুকু থাকতে পারে? 16 গ্রাম থাকতে পারে। কতটুকু থাকতে পারে? 16 গ্রাম থাকতে পারে। কতটুকু থাকতে পারে? 16 গ্রাম থাকতে পারে। আছে কত? 40। তো 40 তো থাকতে পারে না, 24 গ্রাম অধঃক্ষেপ পড়ে যাবে। 40 মাইনাস 16, কারণ এইটুকু থাকতে পারে না। 16 থাকতে পারে, 17 দিলেও থাকতে পারতো না। 17 যদি দিতে থাকতে পারতো না ভাই। তাহলে আমার 17 জায়গায় কত আছে? 40 আছে ভাই, 40। তাহলে কতটুকু থাকতে পারবে না? 24 গ্রাম থাকতে পারবে না। ক্লিয়ার? 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 40 গ্রাম ছিল, তাপমাত্রা কমাই দিলাম, 20-এ নিয়ে আসলাম, থাকতে পারে 16 গ্রাম, আমার আছে 40। তাহলে বাকিটা কি হবে? অধঃক্ষেপ পড়বে। তাহলে এবার এই কথাটা বলতে পারো কিনা দেখো তো। তাহলে এবার দেখো তো এখানে আমরা বলতে পারি কিনা যে 100 গ্রাম দ্রাবক, 40 গ্রাম দ্রব। তাহলে দ্রবণ কতটুকু? 140 গ্রাম দ্রবণ। দ্রবণ কতটুকু? 140 গ্রাম দ্রবণ। তো 140 গ্রাম দ্রবণে অধঃক্ষেপ পড়ছে কতটুকু? 40 মাইনাস 16। যদি আমি 140 গ্রাম দ্রবণ নিতাম, দ্রবণ 140 গ্রাম দ্রবণ নিতাম, দ্রবণ, তাহলে 50 থেকে 20-এ নামিয়ে আনলে অধঃক্ষেপ পড়ে 40 থেকে 16। তা আমি যদি 140 গ্রাম না নিয়ে 175 গ্রাম নিই, প্রশ্নে বলা হয়েছে 175 গ্রাম, তাহলে 175 গ্রাম নিলে কতটুকু পড়বে সেটাই প্রশ্ন। তাহলে চলো করে ফেলি উত্তরটা। এর আগে একবার করেছি, এখন নেচে নেচে করব, নেচে 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 করব। কিভাবে করব? নেচে নেচে। কারণ কি? কারণ বুঝে গেছি, বুঝে গেছি। তাহলে নেচে নেচে করি। 100 প্লাস 40 দ্রাবক প্লাস দ্রব গ্রাম, সম্পৃক্ত শব্দটা থাকতেই হবে, তার পাশে দ্রবণ আসবে। দ্রবণকে কত থেকে কত? 50 ডিগ্রি থেকে 20 ডিগ্রি সেলসিয়াসে নামাবো। তাহলে ব্লার, ও নো, তাহলে নিজেরা করে ফেললো, তোমাদের তো বুঝিয়ে দিছি না। আরে নাইস, নিজেরা করে ফেলো, সমস্যা নাই, আমিও করি, ব্লারের মধ্যে করি। ঠিক আছে, ওকে, তোমরাও করো, তাহলে নিজেরা করে ফেলো, নিজেরা করো, করো, নিজেরাই করো। ঠিক আছে, ওকে। তাহলে 175 গ্রামে কত হবে? 175 গ্রামে হবে, তাহলে নিজেরাই করো, নিজেরাই করো, আমি করাবো না, নিজেরা করো। কনসেপ্ট যদি বুঝো, অঙ্ক করতে যাবাই এত মজা লাগবে। আর যদি না বুঝো তাহলে তো হাততালি। এটাই হচ্ছে অ্যান্সার। কত দিছে অ্যান্সার? সঠিক অ্যান্সার কত দিছে? 30। কে বলে 30? হ্যাঁ, এটার তো একটা শর্টকাট আছে। ভেরি গুড, যে 30 বলছো আই লাভ ইউ। এটার একটা শর্টকাট আছে, শর্টকাট শিখাবো এখন, শর্টকাট শিখাবো তোমাদেরকে এখন। যে 30 বলছো আই লাভ ইউ, শর্টকাট আছে এটার, শর্টকাট শিখাবো এবার। ঠিক আছে, শর্টকাট দেখে বা শর্টকাট। ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হয়েছে? ঠিক আছে, তাহলে এবার এবার দেখো শর্টকাট, দেখো শর্টকাট। এখন এটা যদি এমসিকিউতে আসে, এমসিকিউতে জাস্ট আমার 2 সেকেন্ড লাগবে, 2 সেকেন্ড। এই পুরো অঙ্কটা বুঝাই দিলাম। অনেকে শর্টকাট পড়ে কিন্তু লং কাট বুঝে না। শর্টকাট মুখস্থ করে লাভ নাই, লং কাট আগে বুঝতে হবে। যদি লং কাট না বুঝো, শর্টকাট বুঝে লাভ নাই। তাহলে লং কাট বুঝতে পেরেছি, এবার 1 সেকেন্ডের মধ্যে অঙ্কটা করে ফেলবো। শর্টকাট দেখো এবার, শর্টকাট। তাহলে শর্টকাট বানাবো আমি, কিন্তু ভাই বিশ্বাস করো, আমি কিন্তু শর্টকাট মুখস্থ করি না, লং কাট থেকে বানাই দিই। তোমাকে বানাই দিব, তোমাকে এখন বানিয়ে দিব। তাহলে আমি তোমাকে চা বানাবো না, নুডলস বানিয়ে খাওয়াবো না, শর্টকাট বানিয়ে খাওয়াবো। দেখো এই যে 40 মাইনাস 60, এটা কি ছিল? এটা ছিল অধঃক্ষেপ। তাহলে উপরে আমরা অধঃক্ষেপটা বসাবো, ওই যে ওইখানে কতটুকু অধঃক্ষেপ পড়ে সেটা। এরপর 175 ছিল দ্বিতীয় দ্রবণ, দ্রবণ 2, আর 100 প্লাস 40 ছিল দ্রবণ 1, আর এটা প্রথমের অধঃক্ষেপ, তাই অধঃক্ষেপ 1 সমান কি? অধঃক্ষেপ 2। তাহলে আরেকবার বুঝিয়ে দিচ্ছি, দেখো আরেকবার বুঝিয়ে দিচ্ছি, দেখো সবাই শর্টকাটটা দেখো কিভাবে করছি। এটা হচ্ছে আমার প্রথম ক্ষেত্রের অধঃক্ষেপ, অর্থাৎ 140 গ্রাম দ্রবণে অধঃক্ষেপ। তাহলে এটাকে আমি বললাম দ্রবণ 1, 140 গ্রামকে বললাম দ্রবণ 1, আর এটাকে বললাম অধঃক্ষেপ 1। 175 গ্রামকে বললাম দ্রবণ 2, তাহলে অধঃক্ষেপ হবে অধঃক্ষেপ 2। এবার দেখো সুন্দর করে দ্রবণ 2কে ধরো,
দ্রবণ টুকে ধরে নিচে নিয়ে আসো। তাহলে সুন্দর করে দ্রবণ টুকে ধরে নিচে নিয়ে আসো। তো অধক্ষেপ টু দ্রবণ টুকে ধরে নিচে নিয়ে আসো। তাহলে দেখো কি আসে, এটাই হচ্ছে শর্টকাট। 1/1 2/2, যার সনে যার ভালোবাসা। এই যে 1 এর সাথে 1 এর ভালোবাসা, 2 এর সাথে 2 এর ভালোবাসা, তারা মজা লুটাবে। তাহলে অধক্ষেপ 1 দ্রবণ 1, অধক্ষেপ 2 দ্রবণ 2। তাহলে এখান থেকে বলতে পারি অধক্ষেপ 3 দ্রবণ 3, অধক্ষেপ 4 দ্রবণ 4। যেই দ্রবণ সেই অধক্ষেপ। ক্যা বা ক্যা বা। এই হচ্ছে শর্টকাট। এভাবে করে আসতে পারো তুমি অনেক। তাহলে উপরে যেই দ্রবণ যে সেই অধক্ষেপ। অধক্ষেপ 1 দ্রবণ 1, অধক্ষেপ 2 দ্রবণ 2, অধক্ষেপ 3 দ্রবণ 3। এটা হচ্ছে শর্টকাট। তাহলে এবার একটা ম্যাথ দিব, শর্টকাটে করতে হবে, এরপর ক্লাসটা শেষ করে দিব। একটা ম্যাথ দিব শর্টকাটে করতে হবে, শর্টকাটে একটা ম্যাথ দিব শর্টকাটে করতে হবে। জাস্ট সময় হচ্ছে 5 সেকেন্ড, 5 সেকেন্ডের মধ্যে অ্যান্সার দিয়ে দিতে হবে। 5 সেকেন্ডের মধ্যে অ্যান্সার দিয়ে দিতে হবে। শর্টকাট দেখো, শর্টকাটে বলতে হবে, অ্যান্সারটা শর্টকাটে বলতে হবে। তাহলে চলো শর্টকাটে করবো আমরা অঙ্কটা। 70 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ক্যালসিয়াম ফ্লোরাইডের দ্রাব্যতা 50, তাকে যদি আমরা 30 না, আচ্ছা নিজেরা করো, প্রশ্নটা আমি পড়ে শোনাচ্ছি, নিজেরা করো। 70 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দ্রাব্যতা 50, 30 ডিগ্রিতে দ্রাব্যতা 20, 70-এ 50, 30-এ 20, 20 গ্রাম দ্রবণ অধক্ষেপ কত? একজন প্রশ্নটা লিখে দাও, লিখে কমেন্টে দিয়ে দাও। তাহলে 70 ডিগ্রিতে কত? 50, 30-এ কত? 20, তাহলে 200 গ্রামে কত অধক্ষেপ? ক্লিয়ার হয়েছে? ওকে, ক্লিয়ার। ক্লিয়ার? আচ্ছা সমস্যা নেই, নিজেরা করে আমাকে অ্যান্সারটা বলো, প্রশ্নটা পড়ে অ্যান্সারটা বলো একজনে। ক্লিয়ার হয় নাই এখনো? ক্লিয়ার হয় নাই? ওহ নো, আজকে মনে হয় আমার নেটওয়ার্ক একটু প্রবলেম করছে আর কি। আচ্ছা যাই হোক, আমাদের শেষ পর্যায়ে চলে আসছি। আমাকে অ্যান্সারটা একজনে বলো ক্লিয়ারলি, অ্যান্সারটা একজনে বলো। আসতেছে ক্লিয়ার, এই যে চলে আসবে ক্লিয়ার, এখনই চলে আসবে ক্লিয়ার। শর্টকাটে এমসিকিউ, শর্টকাটে 5 সেকেন্ডে বলতে হবে, 5 সেকেন্ডে। হয় না? ক্লিয়ার হয় নাই? হবে হবে, একটু পরে হবে, সমস্যা নাই। তোমরা প্রশ্নটা শুনে নিজেরা করে করে কমেন্টে জানিয়ে দাও অ্যান্সার। আচ্ছা কোয়েশ্চেনটা আরেকবার বলবো, তাহলে দেখো 70 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ক্যালসিয়াম ফ্লোরাইডের দ্রাব্যতা 50 গ্রাম, 30 ডিগ্রি সেলসিয়াসে ক্যালসিয়াম ফ্লোরাইডের দ্রাব্যতা 20 গ্রাম। তাহলে 200 গ্রাম দ্রবণে অধক্ষেপ কত? তাহলে আরেকবার বলছি, 70-এ দ্রাব্যতা হচ্ছে 50, 30 ডিগ্রি সেলসিয়াসে দ্রাব্যতা হচ্ছে 20, 200 গ্রাম দ্রবণে কতটুকু অধক্ষেপ পড়বে? তাহলে চলো আমরা শর্টকাট দিয়ে করি। সবাই আসো আমাকে একটু বলো শর্টকাটে। তাহলে শর্টকাটটা ছিল ভালো করে খেয়াল করো। শর্টকাট দিয়ে যদি নিজেরা করো, আগে একটু নিজেরা করো, সবাই নিজেরা করে আমাকে অ্যান্সারটা বলো শর্টকাট দিয়ে। শর্টকাট দিয়ে নিজেরা করে অ্যান্সারটা বলো। এই যেটা হচ্ছে শর্টকাট, অধক্ষেপ 1 দ্রবণ 2 দ্রবণ 1। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তাহলে আমিও দেখি। প্রথমে অধক্ষেপ পড়বে 50 থেকে 20, তাহলে 30 গ্রাম অধক্ষেপ পড়বে। 50 থেকে 20 তাহলে 30 গ্রাম অধক্ষেপ পড়বে। তারপর দ্রবণ 2 হচ্ছে 200 গ্রাম, দ্রবণ 1 হচ্ছে ওই একদম শুরুরটা নিতে হবে, একদম শুরুর। তাহলে 100 + 50, এই যে তাহলে আমার কত আছে চোখ বন্ধ করে বলে দিতে পারি, 5 আসবে, এই যে 40। অ্যান্সার হচ্ছে 40 গ্রাম। তাহলে অ্যান্সার যাদের 40 এসেছে তারা বিজয়ী, যাদের অ্যান্সার 40 তারা বিজয়ী। তো আজকে আমাদের এইটুকুই ছিল, আমরা যাব না।